আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। উত্তরা ও তুরাগ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। জোবায়ের ও সাদপন্থীদের সংঘর্ষে নিহত 4, আহত শতাধিক। হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় নয়, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলায় বাবুসহ 7 আসামি খালাস। উলফা নেতা পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন, 6 জনের 10 বছরের জেল। প্রতিশোধ নয়, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অন্যায় অবিচারের জবাব দেয়া হবে, জানালেন তারেক রহমান। শেখ হাসিনা সহ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার গুমের অভিযোগ আমলে নিয়ে তদন্তের আশ্বাস ট্রাইব্যুনালের। এবং জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে আসছে নতুন রাজনৈতিক দল। যাচাই করে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালের আশ্বাস 2 সমন্বয়কের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের আরও শতাধিক মুসল্লি। ভোর 4টার দিকে তাবলিগ জামাতের 2 গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়দান ও তার আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। যারা 2-1 জন প্রথম ঢুকছে ওদেরকে পিটায়া একদম শোয়ায় ফেলাইছে। বিরাতিরা আসছে, ওদেরকে আক্রমণ করো, এই কথা বলে আমার মাথায় আঘাত করছে। ইটপাটকে শুরু মারা এবং আগুন জ্বলা ওই লাঠিগুলো এরকম করে তাদের গায়ের দিকে যখন ছুড়লো অনেকে গায়ে পড়ছে। তারা পানির লাইনকে বন্ধ করে দিয়ে গেছে, বিদ্যুৎকে বন্ধ করে দিচ্ছে। মানুষ তাদের জরুরতকে সারতে পারতেছে না। পায়খানা প্রস্রাবে যে পানি দরকার ওটা ব্যবহার করতে পারতেছে না, গোসল পানি ব্যবহার করতে পারতেছে না, এমনকি খাওয়ার পানি বন্ধ পাওয়া যাচ্ছে না। 4টার সময় ওরা ভিতরে ঢুকতে চাইছে, কিন্তু বলতেছে যে না, এখন আপনারা ঢুকতে পারবেন না, দিনের বেলা আসেন কাগজ নিয়ে, আমরা এই জায়গায় পাহারায় আছি। তখন তারা জোর কইরা ভিতরে ঢুইকা সর্বপ্রথমে মাদ্রাসার ভিতরে ঢুকছে। মাদ্রাসার বুঝে ছেলেগুলো ঘুমাইছিল, কাফের হইল ছাত্রদেরকে আক্রমণ করা, সেই ছেলেগুলোকে মারছে। আমরা মাঠে ঢুকি নাই, আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল। ওই অবস্থায় যখন আক্রমণ করলো, তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো, টিকতে না পেরে ঠিক তার পিছে পিছে আমাদের সাথীরাও প্রবেশ করলো। ওই তখন আমরা মাঠে প্রবেশ করলাম। আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি, সব স্টেবল হয়ে গেছে, এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রশ্নই আসে না। বর্তমানে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জোবায়ের করতে যারা অর্গানাইজ হচ্ছে তারা মাঠের পুনর্দখল নেওয়ার জন্য চেষ্টা করছে। চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে আদালত। এছাড়া উলফা নেতা পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন আর বাকি 6 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি ছিল। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালানের পৃথক 2টি মামলা হয়। 2014 সালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 এই মামলার রায় দেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দেয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় এসব আসামির। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য ওই বছরই আসে উচ্চ আদালতে। পাশাপাশি আপিলও করেন আসামিরা। দীর্ঘ যুক্তিতর্ক শেষে বুধবার এর রায় ঘোষণা করে হাইকোর্ট। 14 জনের ভিতরে 4 জন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন, 1 জন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন, নুরুল আমিন। এছাড়াও 2টো আপিল এভেটেড হয়ে গেছে, জনাব মতিউর রহমান নিজামী এবং জনাব আব্দুর রহিম। ওনাদের আগেই মৃত্যুবরণ করেছেন। বাকি 6 জনকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে, আর আরেকজন পরেশ বড়ুয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। খালাস দিয়েছেন এই কথা বলে
যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম। রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে তদন্ত সংস্থার কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় বিচারিক আদালতের কার্যক্রম ও রায় নিয়ে প্রশ্ন তোলেন আসামি পক্ষের আইনজীবীরা। কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে। এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা, এবং বাংলাদেশের আইনে স্মাগলিং প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ে উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। এখন এই অবিশ্বাস যাতে মানুষের দূর হয়ে যায় তার জন্য আমাদের আগামী দিনে কাজ করতে হবে। আমাদের যে যখন সরকার আসবে সেই সরকার নিরপেক্ষ থাকবে, কোনো তদন্ত বা কোনো আপনার বিচার বিভাগে কেউ হাত দেবে না, এটা আমরা আশা করব। এই ঘটনায় অস্ত্র আইনে দায়ের করা আরেক মামলা নিম্ন আদালতে চলবে বলেও জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। প্রতিশোধ পরায়ণতা নয়, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করার মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগের সকল অন্যায় অবিচারের জবাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। ৩ জেলার তৃণমূল নেতাদের কর্মশালায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক টাঙ্গাইল জেলা, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃণমূল নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, এত কষ্টে অর্জিত বিজয়কে কোনোভাবেই নষ্ট করতে দেয়া যাবে না। নেতাকর্মীদের প্রতি তার বার্তা, ব্যক্তি স্বার্থ হাসিলে জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের সমর্থন চাইতে হবে। আপনারা যখন এতদূর কষ্ট করেছেন, কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই কষ্টে পানি ঢেলে দিবে? আপনাকে খেয়াল রাখতে হবে তাদেরকে, যাতে তারা কেউ গড়বড় করতে না পারে। একটা পরিবারে যেখানে ৫ জন ৭ জন ৮ জন ১০ জন ভাই বোন থাকে, দুই একটা একটু দুষ্টু টুষ্টু থাকে, ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয়। গেল ১৫ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতা কর্মীদের আত্মত্যাগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, প্রতিশোধ নয়, জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমেই অত্যাচার নির্যাতনের জবাব দেয়া হবে। অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চায়, যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের ৩১ দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে। যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, স্বাবলম্বী হোক, যারা এটা চায় না, আমরা যদি ৩১ দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। রাজনীতিবিদরা ভোটের কথা বলবে, এটাই স্বাভাবিক মন্তব্য করে তারেক রহমান বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য। সমর্থন পাওয়াটাই হচ্ছে জনগণের আস্থা বিশ্বাসের প্রতীক। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা। উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ডেভেলপিং 8 বা D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রো পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় সকাল 11টায় মিশর পৌঁছন তিনি। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি তাকে স্বাগত জানান। পরে মন্ত্রীর সাথে সংক্ষিপ্ত বৈঠক করেন ডক্টর ইউনুস। এর আগে মঙ্গলবার রাত 1:20 একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক ও পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধান অংশ নেবেন। মিশরের কায়রোতে এবারের 11তম D8 সম্মেলনের প্রতিপাদ্য ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরোজ ইকোনমি। সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন, সহযোগিতা, বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান তৈরি, বাণিজ্যিক সম্পর্ক ও সুবিধা বাড়ানো নিয়ে কাজ করে আন্তর্জাতিক এই সংস্থাটি।
মেধাবী সৎ ও যোগ্য বিচারক নিয়োগে একটি স্বাধীন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাব করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট মিলনায়তনে 52তম সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বিচার বিভাগ শুধু রাষ্ট্রের একটি অঙ্গই নয়, মানুষের আস্থারও প্রতীক। বিচারপতিদের কাজ শুধু বিচার করা বা রায় দেয়া নয়, বিচারপতিদের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের প্রতি গুরুত্ব দিতে হবে। প্রধান বিচারপতি আরও বলেন, বিচার বিভাগ নিশ্চিত করতে দ্রুত পৃথক সচিবালয় গঠন করা প্রয়োজন। সভায় অন্যান্যের মধ্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি গোয়েন্দা সংস্থা এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সকালে ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দায়ের করেন তিনি। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আইন অনুযায়ী মৌখিক অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ দাখিল করতে প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম ও অধ্যাপক রেহনুমা আহমেদকে সঙ্গে নিয়ে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা। কিন্তু চোখ বাঁধার আগে আমি একটা ওয়াকিটকি দেখেছিলাম। 2019 সালে রাজধানীর কল্যাণপুর থেকে চোখ মুখ বেঁধে তাকে গুম করা হয় বলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে মৌখিকভাবে জানান তিনি। তাঁর দাবি, খাগড়াছড়িতে এক সমাবেশকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকার হন মাইকেল। শেখ হাসিনা যে 2013 সালে খাগড়াছড়িতে একটা সমাবেশে গিয়েছিলেন, নির্বাচনের সমাবেশে, ওই সমাবেশের দিনে একটা আমাদের ছাত্র সংগঠনের পাঠশালা পরিষদের একটা অবরোধ ছিল। অবরোধ থাকাতে সেদিন তার সমাবেশ 2টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু লোকজন উপস্থিতি কম থাকায় শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব, একেবারে এইভাবে এসে বলে তাদেরকে আমি দেখে নেব, প্রতিহিংসার আমি শিকার হয়েছি। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আইন অনুযায়ী মৌখিক অভিযোগ আমলে নেয়ার সুযোগ রয়েছে ট্রাইব্যুনালের। পরবর্তীতে প্রমাণসহ মাইকেলের অভিযোগ লিখিত আকারে নেওয়া হবে। তো উনি মৌখিকভাবে যে স্টেটমেন্ট এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে করেছেন সেটাই আমরা আমলে নিচ্ছি এবং সেটাকে সূত্র ধরে আমাদের তদন্ত শুরু হয়ে যাবে। পরবর্তী সময়ে উনি যে সমস্ত বক্তব্য এবং অন্যান্য প্রমাণাদি তার গুম হয়ে যাওয়ার পরবর্তী সময়ে মিডিয়াতে যে সমস্ত রিপোর্ট হয়েছিল বা আরও যা কিছু আছে সেগুলো উনি আমাদেরকে সরবরাহ করবেন। তবে আমরা আজকের থেকেই তার অভিযোগটা আমলে গ্রহণ করে ফেললাম। শেখ হাসিনা, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে গুম, নির্যাতন ও গণহত্যার এ পর্যন্ত শতাধিক অভিযোগ জমা পড়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সংস্কার কাজ শেষ করা সম্ভব বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রংপুর সার্কিট হাউস মিলনায়তনে কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার আরও বলেন, অন্তর্বর্তী সরকার পক্ষপাত দুষ্ট না হওয়ায় বিগত সময়ের মতো নির্বাচন কমিশন অযাচিত কোনো চাপের মুখে পড়বে না। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা সুজনের সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন, মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, আঞ্চলিক সমন্বয়ক রাজেশ দে সহ অন্যান্যরা। প্রধান উপদেষ্টা তিনি সব বিষয়ে অবগত আছেন, তো সবকিছু বিবেচনায় নিয়ে তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন। তো আমি আশা করব যে এটা সঠিক সিদ্ধান্ত এবং আমরা সর্বতভাবে চেষ্টা করব যাতে এই সময়সীমা যে তিনি ঘোষণা করেছেন এর মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হয়। অন্তর্বর্তীকালীন সরকার তাদের অধীনে নির্বাচন কমিশন কোনো রকম অযাচিত চাপের মুখে পড়বে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসছে বলে জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় প্রেস ক্লাবে সিটি ও পৌরসভার অপসারিত কাউন্সিলরদের সমাবেশে তিনি একথা জানান। সমাবেশে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম বলেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালে কাজ করবেন তারা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে সারা দেশের কাউন্সিলররা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেও অপসারিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দেখাতে পারি না,
আমাদের কি অপরাধ? এ সময় কাউন্সিলরদের দাবির সাথে একমত পোষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে জনসাধারণের সেবা দেওয়ার পক্ষে নন তারা। 9টা 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধির অভাব কোনোদিনও পূরণ করা 1700 ফেসিবাদ বিরোধী আপনারা যারা জনপ্রতিনিধি ছিলেন, আমরা আপনাদের 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। ঠিক যেই 3 কোটি মানুষ ফেসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল, আমরা এই বিষয়ে আমাদের যে এলজিআরডি মন্ত্রী রয়েছেন আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব, এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন করব। জনপ্রতিনিধিদের স্থলে প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে দেশ চলবে তা দেখতে চান না বলে জানান সার্জিস আলম। আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না। আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে, জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু কর্মপরিধি সেখানে কাজ করবে। জনপ্রতিনিধিদেরকে প্রশাসক পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল কাউন্সিলরদেরকে নতুন রাজনৈতিক দলে পাশে চান তারা। আগামীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধীর নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসতেছে, সে রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আমরা আশা করি সেই রাজনৈতিক দলে আপনাদের এই ত্যাগ তিতিক্ষা আমরা মূল্যায়ন করব। কাউন্সিলরদের পুনর্বহালে ফ্যাসিবাদের সাথে জড়িত বা সুবিধাভোগী জুলাই আন্দোলনে সক্রিয় থাকার বিষয়ে যাচাই করার আহ্বান জানান সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনার সরকার টার্গেট করেই প্রবাসীদের পছন্দের ইসলামী ব্যাংকগুলো ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, প্রবাসীরাই দেশের চালিকা শক্তি, তাদের ভোটাধিকার ও হয়রানির রোধে সরকার কাজ করছে। আর উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, মেধাবী প্রবাসীদের দেশে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। তরিক ইসলামের রিপোর্ট। যাদের কষ্টে অর্জিত রেমিটেন্সে সচল দেশের অর্থনীতি সেই প্রবাসীদের সম্মাননা ও স্বীকৃতি দিতেই রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজন করা হয় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস 2024। বিভিন্ন খাতে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী 139 জন প্রবাসীর হাতে তুলে দেওয়া হয় NRB CIP অ্যাওয়ার্ড ও সনদ। প্রবাসীদের সম্মানে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এমন আয়োজনে খুশি CIP অ্যাওয়ার্ড প্রাপ্তরা। দাবি জানান সরকারের সহযোগিতা বাড়ানোর। সকল প্রবাসীদের দীর্ঘদিনের দাবি সরকারের মধ্যে প্রবাসীদের জন্য একজন প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়, যাতে প্রবাসীদের কল্যাণে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে তারা কথা বলতে পারে। এই যে একজন প্রবাসী হিসেবে আজকের এই স্বীকৃতিটা আমাদের জন্য এবং আগামীতে যারা যাবে ওদের জন্য অনেক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দেশকে স্বাবলম্বী করার জন্য কিছুটা ভূমিকা রাখতে পেরেছি, সেই জন্য ভালো লাগছে। অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ নজরুল জানান, গত বছরের তুলনায় এবছর প্রবাসী আয় বেড়েছে 26%। বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলামী ধারার ব্যাংকগুলো। ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল। এ সময় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন সংস্কার কমিটির প্রতি আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া। যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারা যেন দেশ গঠনে, সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার, ভোটাধিকার, আর সেটা পান এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছে প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি। দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে প্রবাসী আয় আরও বাড়ানো সম্ভব বলেও জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণের ক্ষতি থেকে রক্ষা পেতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার বিকল্প নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর ২০ মিলনায়তনে বৈশ্বিক জলবায়ু মোকাবেলায় বাংলাদেশের অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে উপদেষ্টা এসব কথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের অনুষ্ঠানে অংশ নিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ভাটায় ইট তৈরিতে টপ সয়েল কেটে ফেলা নিয়ে সরকার বেশি চিন্তিত, এতে জমি উর্বরতা হারাচ্ছে। অনুষ্ঠানে প্রধান বক্তা আব্দুল আওয়াল মিন্টু বলেন, নোয়াখালী অঞ্চলে জেগে ওঠা চরগুলোকে আবাদযোগ্য করা গেলে খাদ্য উৎপাদন অনেকাংশে বাড়বে। আমার নিজের দেশ এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সে প্রতি বছর 180টা দেশের মধ্যে 180টাই হয়, বা 179 নম্বর হয়, বা 175 নম্বর হয়। তো আমার এই পারফরমেন্স যদি আমি ইমপ্রুভ না করি, তাহলে আমি বিদেশ থেকে টাকা আনলেই আমার অভিযোজন হয়ে যাবে, তা তো হবে না। কাজে আমরা যখন বিদেশিদেরকে বলি যে তোমরা তোমাদের লাইফস্টাইল চেঞ্জ করো, আমাদের নিজেদেরকেও যে ভোগবাদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেখান থেকে কি করে সরে আসবো সেটা চিন্তা করতে হবে। স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন সকল কালো আইন বাতিলের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকার ভিন্নমতের সংবাদ ও সংবাদ কর্মীদের উপর জুলুম নির্যাতন করে আজীবন ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানী কারওয়ান বাজারে জুলাই গণ অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালন করা মিডিয়া কর্মীদের সাথে মত বিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্মাননাপ্রাপ্ত সংবাদকর্মীদের মধ্যে মত বিনিময় ও স্মৃতিচারণ করেন বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, ATN বাংলা স্টাফ রিপোর্টার মাজহারুল হক মুয়াজ্জিজ সহ আরও অনেকেই। এ সময় যমুনা টেলিভিশন, চ্যানেল 24, মানব জমিন সহ 20 সাংবাদিককে সম্মাননা দেয়া হয়। জুলাইয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করার কথা জানান সংগঠনটির নেতারা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এজেন্সি প্রতি সর্বনিম্ন 1000 হজ যাত্রী পাঠানোর নতুন নিয়ম করেছে সৌদি সরকার। এতে ক্ষোভ প্রকাশ করে তা বদলের দাবি জানিয়েছে হজ এজেন্সি অফ বাংলাদেশ হাব। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান হাবের নেতারা। রাতে রাজধানী নয়াপল্টনে এক মত বিনিময় সভায় তারা এসব কথা বলেন। এ সময় এজেন্সি মালিকরা বলেন, আগের নিয়ম অনুযায়ী এজেন্সির প্রতি সর্বোচ্চ 100 হজ যাত্রী পাঠানোর সিস্টেম চালু না করলে এই খাত অচিরেই ধ্বংস হয়ে যাবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা তালেবান এবং হায়াত তাহবিব আল শাম HTS এই দুই গ্রুপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে রাশিয়া। আফগানিস্তানের তালেবান হোক বা সিরিয়ার নতুন বিদ্রোহীদের সরকার, রাশিয়া দুই দেশকেই বন্ধু করতে চাইছে। বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের প্রথম পদক্ষেপ হিসেবে রাশিয়া এবার তালেবানদের ওপর থেকে সন্ত্রাসী তকমা সরিয়ে দিতে সংসদে নতুন আইন পাশ করেছে দেশটি। আইনটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুমোদন দিলে এই দুই গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে তার সরকার। নতুন আইনে সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যেসব গোষ্ঠীকে রাশিয়ার সরকার সন্ত্রাসী বলে নিষিদ্ধ ঘোষণা করেছিল তা নির্দিষ্ট নিয়ম মেনে তুলে নেওয়া হবে। আইন অনুযায়ী আদালতের হাতে থাকবে সেই ক্ষমতা। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। উত্তরা ও তুরাগ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। জোবায়ের ও সাদপন্থীদের সংঘর্ষে নিহত 4, আহত শতাধিক। হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় নয়, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ 7 আসামি খালাস। উলফা নেতা পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন, 6 জনের 10 বছরের জেল। প্রতিশোধ নয়, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অন্যায় অবিচারের জবাব দেয়া হবে, জানালেন তারেক রহমান।
শেখ হাসিনা সহ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার গুমের অভিযোগ আমলে নিয়ে তদন্তের আশ্বাস ট্রাইব্যুনালের। এবং জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে আসছে নতুন রাজনৈতিক দল, যাচাই করে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালের আশ্বাস দুই সমন্বয়কের। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। HN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/HN বাংলা নিউজ। ধন্যবাদ।